কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। ইহার পর স্কুলে যাওয়া আমার পক্ষে পূর্বের চেয়ে আরও অনেক কঠিন হইয়া উঠিল। নানা ছল করিয়া বেঙ্গল একাডেমি হইতে পলাইতে শুরু করিলাম। সেন্ট জেভিয়ার্সে আমাদের ভর্তি করিয়া দেওয়া হইল, সেখানেও কোনো ফল হইল না। দাদারা মাঝে মাঝে একাধবার চেষ্টা করিয়া আমার আশা একেবারে ত্যাগ করিলেন, আমাকে ভৎসনা করাও ছাড়িয়া দিলেন। একদিন বড় দিদি কহিলেন, আমরা সকলেই আশা করিয়াছিলাম বড় হইলে রবি মানুষের মতো মানুষ হইবে, কিন্তু তাহার আশাই সকলের চেয়ে নষ্ট হইয়া গেল। আমি বেশ বুঝিতাম ভদ্র সমাজের বাজারে আমার দর কমিয়া যাইতেছে, কিন্তু তবু যে বিদ্যালয়ে চারিদিকে জীবন ও সৌন্দর্যের সঙ্গে বিচ্ছিন্ন জেলখানা ও হাসপাতাল জাতীয় একটা নির্মম বিভীষিকা, তাহার নিত্য আবর্তিত ঘানির সঙ্গে কোনো মতেই আপনাকে জুড়াইতে পারিলাম না। সেন্ট জেভিয়ার্সের একটি পবিত্র স্মৃতি আজ পর্যন্ত আমার মনের মধ্যে অম্লান হইয়া রহিয়াছে। তাহা সেখানকার অধ্যাপকদের স্মৃতি। আমাদের সকল অধ্যাপক সমান ছিলেন না, বিশেষভাবে যে দুই একজন আমার ক্লাসের শিক্ষক ছিলেন, তাহাদের মধ্যে ভগবত ভক্তির গম্ভীর নম্রতা আমি উপলব্ধি করি নাই। বরঞ্চ সাধারণত শিক্ষকেরা যেমন শিক্ষাদানের কল হইয়া উঠিয়া বালকদিগকে হৃদয়ের দিকে পীড়িত করিয়া থাকেন, তাহারা তাহার চেয়ে বেশি উপরে উঠিতে পারেন নাই। একে তো শিক্ষার কল একটা মস্ত কল, তাহার উপরে মানুষের হৃদয় প্রকৃতিকে শুষ্ক করিয়া পিষিয়া ফেলিবার পক্ষে ধর্মের বাহ্য অনুষ্ঠানের মতো এমন যাতা জগতে আর নেই। যাহারা ধর্ম সাধনার সেই বাহিরের দিকেই আটকা পড়িয়াছে, তাহারা যদি আবার শিক্ষকতার কলের চাকায় প্রত্যহ পাক খাইতে থাকে, তবে উপাদেয় জিনিস তৈরি হয় না। আমার শিক্ষকদের মধ্যে সেই প্রকার দুই কলে ছাঁটা নমুনা বোধ করি ছিল, কিন্তু তবু সেন্ট জেভিয়ার্সের সমস্ত অধ্যাপকদের জীবনের আদর্শকে উচ্চ করিয়া ধরিয়া মনের মধ্যে বিরাজ করিতেছে এমন একটি স্মৃতি আমার আছে। ফাদার ডি পেনেরান্ডার সহিত আমাদের যোগ তেমন বেশি ছিল না। বোধ করি কিছুদিন তিনি আমাদের নিয়মিত শিক্ষকের বদলি রূপে কাজ করিয়াছিলেন। তিনি জাতিতে স্পেনীয় ছিলেন। ইংরেজি উচ্চারণে তাহার যথেষ্ট বাধা ছিল। বোধ করি সেই কারণে তাহার ক্লাসের শিক্ষায় ছাত্রগণ যথেষ্ট মনোযোগ করিত না। আমার বোধ হইত ছাত্রদের সেই উদাসীন্যের ব্যাঘাত তিনি মনের মধ্যে অনুভব করিতেন, কিন্তু নম্রভাবে প্রতিদিন তাহা সহ্য করিয়া লইতেন। আমি জানি না কেন তাহার জন্য আমার মনের মধ্যে একটি বেদনা বোধ হইত। তাহার মুখশ্রী সুন্দর ছিল না, কিন্তু আমার কাছে তাহার কেমন একটি আকর্ষণ ছিল। তাহাকে দেখিলেই মনে হইত তিনি সর্বদাই আপনার মধ্যে যেন একটি দেবোপাসনা বহন করিতেছেন। অন্তরের বৃহৎ এবং নিবিড় স্তব্ধতায় তাহাকে যেন আবৃত করিয়া রাখিয়াছে। আধ ঘণ্টা আমাদের কাপি লিখিবার সময় ছিল। আমি তখন কলম হাতে লইয়া অন্যমনস্ক হইয়া যাহা তাহা ভাবিতাম। একদিন ফাদার ডি পেনেরান্ডা এই ক্লাসের অধ্যক্ষতা করিতেছিলেন। তিনি প্রত্যেক বেঞ্চির পেছনে পদচারণা করিয়া যাইতেছিলেন। বোধ করি তিনি ২-৩ বার লক্ষ্য করিয়াছিলেন আমার কলম সরিতেছে না। এক সময় আমার পেছনে থামিয়া দাঁড়াইয়া নত হইয়া আমার পিঠে তিনি হাত রাখিলেন এবং অত্যন্ত সস্নেহস্বরে আমাকে জিজ্ঞাসা করিলেন, ট্যাগর, তোমার কি শরীর ভালো নাই? বিশেষ কিছুই নহে, কিন্তু আজ পর্যন্ত তাহার সেই প্রশ্নটি ভুলি নাই। অন্য ছাত্রদের কথা বলিতে পারি না, কিন্তু আমি তাহার ভিতরকার একটি বৃহৎ মনকে দেখিতে পাইতাম। আজও তাহা স্মরণ করিলে আমি যেন নিভৃত নিস্তব্ধ ঘেরা মন্দিরের মধ্যে প্রবেশ করিবার অনুমতি পাই। সে সময় আরেকজন প্রাচীন অধ্যাপক ছিলেন, তাহাকে ছাত্রেরা বিশেষ ভালোবাসিত। তাহার নাম ফাদার হেনরি। তিনি উপরের ক্লাসে পড়াইতেন। তাহাকে আমি ভালো করিয়া জানিতাম না। তাহার সম্বন্ধে একটি কথা আমার মনে আছে, সেটি উল্লেখযোগ্য। তিনি বাংলা জানিতেন। তিনি নীরদ নামক তাহার ক্লাসের একটি ছাত্রকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমার নামের ব্যুৎপত্তি কী? নিজের সম্বন্ধে নীরদ চিরকাল সম্পূর্ণ নিশ্চিত ছিল। কোনোদিন তাহার নামের ব্যুৎপত্তি লইয়া সে কিছুমাত্র উদ্বেগ অনুভব করে নাই। সুতরাং এরূপ প্রশ্নের উত্তর দিবার জন্য সে কিছুমাত্র প্রস্তুত ছিল না।
কিন্তু অভিধানে এত বড় বড় অপরিচিত কথা থাকিতে নিজের নামটা সম্বন্ধে ঠকিয়া যাওয়া যেন নিজের গাড়ির তলে চাপা পড়ার মতো দুর্ঘটনা। নীরু তাই অম্লান বদনে তৎক্ষণাৎ উত্তর দিল, ছিল রোদ, নিরোধ, অর্থাৎ যা উঠিলে রৌদ্র থাকে না তাহাই নিরোধ। নমস্কার, আজ এই পর্যন্ত।